মানুষের তথ্য প্রাপ্তি নিশ্চিতে গঠিত তথ্য কমিশন ২২ মাস ধরে প্রায় অচল। সর্বশেষ তথ্য যেটি বলছে, প্রায় ৬৮ অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ফাইলবন্দি। ২০২৪-২৫ বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া হয়নি। তথ্য অধিকার ফোরামের সদস্যরা বলছেন, বিশাল ভবন আর কর্মকর্তা কর্মচারী মিলে ব্যয় হচ্ছে রাষ্ট্রের বড় অঙ্কের টাকা। কমিশন পুনর্গঠনের জন্য ৯ জুলাই ৫ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের পুরো ভবন জুড়ে শুনশান নীরবতা। গত প্রায় ২ বছর ধরেই তথ্য কমিশনের চিত্র এমনই। প্রধান তথ্য কমিশনার সহ ৫ কমিশনারের কক্ষ তালাবদ্ধ। রুটিন কাজেই আটকে আছে কমিশন। বিশাল এই ভবনে কয়েক ঘন্টা অপেক্ষা করে দেখা যায় নেই কোনো দর্শনার্থী বা অভিযোগকারী। সাবেক প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। আরেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে গত বছরের জানুয়ারিতে অপসারণ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারও তথ্য কমিশন গঠন করতে পারেনি। বন্ধ রয়েছে তথ্য না পাওয়ার অভিযোগের শুনানিও। কমিশনের নিয়মিত সচিবও নেই। অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। ফোরাম সদস্যরা বলছেন, কমিশন অচল থাকায় সরকারের অর্থ খরচ হচ্ছে, কিন্তু তাতে নিশ্চিত হচ্ছে না জনগণের অধিকার। এই আইনের যে মেইন স্পিরিট, যে গোপনীয়তা কম, প্রকাশ বেশি, কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য থাকিবে, এই যে শব্দটি বাধ্য, এটি কার্যকারিতা হারিয়ে ফেলেছে। জনগণকে তথ্য প্রাপ্তির যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তথ্য না পাওয়া গেলে যে প্রতিকার পাওয়ার যে সুযোগ যে প্রতিষ্ঠানের হাতে আছে, অর্পণ করা হয়েছে দায়িত্ব, সেই প্রতিষ্ঠানকে কার্যকর করে রাখা হয়েছে। অর্থাৎ সরকার চায় না তথ্য প্রকাশিত হোক। আপিল বিভাগের বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন নতুন বাছাই কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কমিটি প্রথম সভা সম্পন্ন করে। মানবাধিকার কর্মী নূর খান বলছেন, অতীতের মতো আজ্ঞাবহ কাউকে যেন কমিশনে নিয়োগ দেয়া না হয়। আমরা বিগত দিনেও যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই ধরনের কমিশনগুলিতে আজ্ঞাবহ লোকদেরকে নিয়োগ দেওয়া হয় এবং এখন পর্যন্ত যা দেখা মানে যার যেটা সিম্পটম আমরা দেখছি, সেখানে মনে হচ্ছে যে ঠিক পূর্বের ব্যবস্থাগুলোকে বহাল রাখার একটা চেষ্টা। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য কমিশন গঠিত হয়। প্রধান তথ্য কমিশনার ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে ২ জন করে প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে বাছাই কমিটি। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এমন দলীয়করণ করবে যার দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উদ্যোগে রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয় শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এই স্বল্প সময়ে বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তোলা হচ্ছে। তাদের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, সেটা গণতন্ত্রের সহায়ক ভাষা নয়, বরং শেখ হাসিনার অপসংস্কৃতির ভাষা। কোনদিন ক্ষমতায় আসে, এরা যে দলীয়করণ করবে, বাংলাদেশের ইতিহাসে সকল দলীয়করণ একেবারে তার দৃষ্টান্ত ইতিহাসে পাওয়া যাবে না। গুপ্ত, এই গুপ্ত হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন এবং আমাদের দলের সবাই বিশ্বাস করে, যাই রাজনীতি করুক তারা পশ্চাৎপদ রাজনীতি করে। এদের দৃষ্টিভঙ্গি পশ্চাৎপদ। এরা অগ্রগতির কথা, এরা অগ্রগামিতার কথা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এদের মধ্যে নেই। আপনারা যে জোর করলেন তাদের সাথে, আপনারা ইয়াং ছিলেন, আপনাদের রাজনৈতিক দর্শনটাও তো একটু আপনাদের উপলব্ধি করতে হবে। রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে ও বিভাজন সৃষ্টি করে, কিন্তু সমাজে সেই বিভাজন হতে দেয়া যাবে না। এমন একটি সমাজ গঠন করতে হবে যেখানে মতপার্থক্য থাকবে, কিন্তু মানুষে মানুষের সম্পর্ক সম্প্রীতি অটুট থাকবে। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে ঠাকুরগাঁ নাট্য সমিতিতে আয়োজিত সাংস্কৃতিক মিলন মেলা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফখরুল বলেন,
অতীতে রাজনৈতিক মতভেদ থাকলেও সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় ছিল। রাজনৈতিক মঞ্চে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিলেও সামাজিক সম্পর্ক অটুট থাকতো। সেই সম্প্রীতির সমাজে আবার ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেছেন, যখন ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা করে, নাটক করে কিংবা সাংস্কৃতিক অনুশীলনে ব্যস্ত থাকে, তখন সেখানে মাদকের কোনো স্থান থাকে না। রাজনীতি তো খুব কুটির জিনিস। রাজনীতি একটা বিভাজন করে। আমরা এই ঠাকুরগাতে সেই বিভাজনটা দেখতে চাই না। আমাদের অতীতের যে অভিজ্ঞতা, তাতে আমরা দেখলাম যে আমাদের পূর্বপুরুষরা পূর্বসূরীরা তারা একসাথে বসে বিরোধী দোকানে চা খেত। বিরোধী একটি ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি। আবার রাস্তায় গিয়ে যখন মাঠে যেতে বক্তৃতা করতেন বিরুদ্ধে, কিন্তু একখানি সমাজে একখানি করে থাকে। সেই পরিস্থিতি, সেই সমাজ আবার ফিরিয়ে আনতে চাই। এটা আপনারা একটু সাহায্য করেন। আমার বিশ্বাস এখানে যারা ছেলেরা আছে তারা সবাই এই ব্যাপারে উদ্যোগী হবে, কাজ করবে। পাহাড়ে বৈষম্য ও বিভাজন বজায় রেখে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সুবিধা নিয়ে আসছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ৩ পার্বত্য জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত পাহাড়ে জুলাই সমমর্যাদা সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলের সমস্যা বল প্রয়োগের মাধ্যমে নয়, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় দলমত নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল তা নষ্ট হওয়ার জন্য বিএনপি দায়ী। ভোটের রাজনীতির স্বার্থে দলটি মানুষের আবেগ ও অনুভূতিকে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি। আলোচনা সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। একটা রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে। আমরা সামরিক কায়দায় পাহাড়ে খুব বেশি কিছু আমার মনে হয় না তাদেরকে ঐক্যবদ্ধ রাখা এবং পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা, মূলধারায় আসার জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সেটা যাতে সমানভাবে বণ্টিত হয় সকল জনগোষ্ঠীর জন্য। এবং পাহাড়ে যে বিদ্যমান যে দ্বন্দ্ব চলমান, এই দ্বন্দ্বটাকে যারা যেই রেখে সুবিধা নিতে চায় তাদেরকে আইডেন্টিফাই করা এবং সকলে মিলে একটা সমাধানে এসে আমার মনে হয় একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি আমরা করতে পারি। আমরা পুরনোরা পারে নাই, কিন্তু আমরা মনে করি যারা নতুন আছেন, তরুণ আছেন, যারা ছাত্র আছেন, তাদেরকে নতুনভাবে ভাবা উচিত। আপনাদের কমিউনিটির একজনই তো মন্ত্রী করা হয়েছিল পার্বত্য বিষয়ক, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা আশা করি যে এই প্রতারণাটাকে ভুলবেন না এবং আমাদের তরফ থেকে কমিটমেন্ট কিংবা প্রতিশ্রুতি কিংবা ওয়াদা যাই বলেন সেটা হচ্ছে বাংলাদেশে সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ, সকল ভাষার মানুষ যারা বাংলাদেশি চাকমা, বাংলাদেশি মারমা, বাংলাদেশি সাঁওতাল, তাদের সবার সমান অধিকার এই রাষ্ট্রে আমরা নিশ্চিত করার জন্য রাজনীতি করছি। এদিকে ঢাকার আশপাশের এলাকায় গ্যাস সংকট আরও বেড়েছে। ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য অপেক্ষা করছে অটোরিকশা, পণ্য ও যাত্রীবাহী পরিবহন এবং অ্যাম্বুলেন্স। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বিভিন্ন শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিবার সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সিএনজি চালিত অটোরিকশা, পণ্য ও যাত্রীবাহী পরিবহন এবং অ্যাম্বুলেন্স। ভুক্তভোগীরা জানান, গ্যাস না পাওয়ায় চালক যানবাহন বন্ধ করে দিয়েছে, শ্রমিকদের হাতে কাজ নেই। আর যাত্রীদের অভিযোগ, এই সুযোগের দ্বিগুণ ভাড়া চাইছেন চালকরা। এক টিপ মারতে গেলে ভিতরে ভয় থাকে, কিভাবে আবার আসা যায়। অনেক সময় রাস্তায় বন্ধ হয়ে যায়, গাড়ি আরেকটা দিয়ে আনতে গেলে 400 টাকা টিপ গেলে 200 টাকা দিয়ে গাড়ি বাইন্দাম। এই যে ঘন্টার পর ঘন্টা পয়সা থেকে সিরিয়ালে নিতে হইতেছে, তারপরে আবার সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত পয়সা থাকা লাগে। এদিকে উপজেলার মোট 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 2টি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ গ্যাস দেয়া হচ্ছে। আর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের চাপ না থাকায় চাহিদা মতো গ্যাস দেয়া যাচ্ছে না। আমাদের ভূগোলাপান নিয়ে বাসাবাড়ি দিয়ে চলতে সমস্যা হয়ে যেতেছে অনেক এই গ্যাসের জন্য। 50 টাকার গ্যাস ঢুকে আমরা এক টিপ মারতে পারি না, আবার পাম্পে বইটাও লাগে, সিরিয়াল লাগাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা লাগাইয়া তা আমরা গ্যাস লইতে হয়। আমরা 4-5 বার গ্যাস লই, 30-40 টাকার গ্যাস ঢুকে, তা আমরা করবো কি? আর যাত্রী কিভাবে যাইবো? যাত্রী প্রতিদিন ভোগান্তি। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সচল রাখা যাচ্ছে না বহু কারখানা।
ঢাকার ধামরাইয়েও দিন দিন গ্যাসের সংকট তীব্র হচ্ছে। আবাসিক থেকে সিএনজি স্টেশন, শিল্প কারখানা সব জায়গাতেই এর প্রভাব পড়েছে। উপজেলার 7টি ফিলিং স্টেশনের মধ্যে পৌর শহরের 2টি স্টেশনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। 1000 টাকার গ্যাসের প্রয়োজন হলে 200 টাকার গ্যাস ঢোকে, এটা একটা টিপও হয় না। সকাল 8টার সময় এসে বসে রয়েছি, পাম্পে গ্যাস নাই লাইনে। সকাল আসে, দুপুরে বা বিকেলে চলে যায়, দেখা যায় 150 টাকার গ্যাস ঢুকে, ওয়ানে টিপও মারা যায় না। এ নিয়ে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, ধামরাইয়ে প্রতিদিন 150 থেকে 140 পিএসআই গ্যাসের চাহিদা রয়েছে। সেখানে দৈনিক পাওয়া যাচ্ছে 3 থেকে 4 পিএসআই। শাকিলা শম্পা, 71। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে 11 দফা জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ইসিএ ঘোষিত এলাকার ভেতরে সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ এবং চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া আগামী 10 আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিবন্ধন শেষ করতে নৌযান মালিকদের নির্দেশ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে না এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। দর্শক, এ বিষয়ে আর তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, কেন এই নির্দেশনা দেওয়া হলো, বিজ্ঞপ্তিতে আর কি কি নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা মানছেন কিনা তারা, সে বিষয়ে জানাবেন। তেশা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম, কিন্তু বাস্তবিক অর্থেই এই নির্দেশনা শুধু কাগজে কলমেই আছে। আমরা গত বছরটা তো দেখেছি যে নির্দেশনা দেয়া হয়েছিল, কিন্তু কোথাও সেটি প্রতিপালনের আমরা দেখিনি। হাউসবোট ঠিকই বা ইঞ্জিন চালিত নৌকা ঠিকই সংকটাপন্ন এলাকায় অর্থাৎ হাওরে গেছে এবং সেইখানে তারা পর্যটন যে ধরনের বিপর্যয়ের কাজ রয়েছে সেগুলো করেছে। কিন্তু আমরা যেভাবেই দেখছি যে বারবার এটি নিয়ে দাবি করা হচ্ছে এবং গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সংকটাপন্ন এলাকায় এই হাউসবোট চলাচল করতে পারবে না। আদৌ আসলে সংকটাপন্ন এলাকা বলতে প্রশাসন কাকে বোঝাচ্ছেন এবং কতটুক এরিয়া সেটি নির্ধারণ করে দেয়া হয়নি। এর ফলে যে সুনির্দিষ্ট আয়তন বা সুনির্দিষ্ট এই পরিধি না দেওয়ার কারণেই কিন্তু অনেক ক্ষেত্রেই একটি ব্যত্যয় ঘটছে। পাশাপাশি যারা এই বিধি মানছেন না বা নিষেধাজ্ঞা মানছেন না, যে 10টা বিধিমালা দেয়া হলো যে অন্ততপক্ষে বর্জ্য দূষণ থেকে শুরু করে প্লাস্টিক দূষণ, এছাড়াও যে শব্দ দূষণ, সেগুলো মানার ক্ষেত্রে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেটি ব্যত্যয় ঘটলে কোন ধরনের আইন প্রয়োগ করা হবে সেটিও আসলে বলা হয়নি। ইতিপূর্বে কোথাও কোনো ইঞ্জিন চালিত নৌকার বিরুদ্ধে কোনো অভিযান বা কোনো জরিমানা আমরা দেখিনি। অর্থাৎ আজকে থেকে কার্যকর হয়েছে সেই নিষেধাজ্ঞা, আদৌ সেটি কতটুকু প্রতিপালন হবে সেটি নির্ভর করবে প্রশাসনের তদারকির উপর। পেশা, ধন্যবাদ শহীদ নূর আহমেদ, আমাদের সহকর্মী যুক্ত ছিলেন সুনামগঞ্জ থেকে। আকস্মিকভাবে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সরদার সাখাওয়াত হোসেন। এ সময় 3 দিনের মধ্যে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি বন্ধের নির্দেশ দেন তিনি। দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে গিয়ে রোগীদের সাথে কথা বলে নানা অনিয়ম ও সমস্যার কথা শুনেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধের নির্দেশ দেন। এছাড়াও জেলা হাসপাতালের ডাক্তার, ঔষধ ও অবকাঠামো সংকট নিরসন সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। এর আগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে করে নানা অব্যবস্থাপনা দেখে অসন্তোষ জানান মন্ত্রী। এ সময় দায়িত্ব অবহেলা ও অনিয়মের অভিযোগ সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। আর জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জিল্লুর রহমানকে সতর্কতাপত্র দেওয়ার নির্দেশ দেন।
আমি তো নিজ চোখেই দেখে গেলাম অনেক অব্যবস্থাপনা এখানে আছে, অনেক অ্যাবসেন্ট আছে, অনেক দেরিতে আসা আছে। আমি যা যথাযথ কার্যক্রম আমি এখান থেকে গিয়ে ঢাকা থেকে এগুলি নিব, আমি সব নোট করে নিয়েছি, যথাযথ কার্যক্রম নেওয়া হবে। যেমন আপনাদের আরেকটা উপজেলা দেখেছি, ওখানে আমি কিছু অনিয়ম পেয়েছি, আমি অ্যাকশনে গিয়েছি। ইনশাল্লাহ আমি গিয়ে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।